আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাইয়্যিবুল ইসলাম। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। আজকে আমি তোমাদের রসায়নের 11তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টি পড়াবো। এই অধ্যায়টি আমি টোটাল 3টি লেকচারের মাধ্যমে কমপ্লিট করব। এই 3টি ক্লাস যদি কেউ মনোযোগ দিয়ে করো তাহলে এই অধ্যায় রিলেটেড যে কোনো এমসিকিউ সিকিউতে তোমার কোনো প্রবলেম থাকবে না। তো চলো আমরা পড়া শুরু করি। জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি? পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা এগুলিকে হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলে। পেট্রোলিয়াম যে আমরা প্রকৃতিতে পাই এটা অপরিশোধিত এবং দুর্গন্ধযুক্ত আকারে থাকে। এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। এটাকে ব্যবহার উপযোগী করতে আমরা এই অপরিশোধিত পেট্রোলিয়ামটাকে আংশিক পাতনের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে সকল জ্বালানি আছে এগুলোতে কনভার্ট করি। তো এই যে দেখো অপরিশোধিত পেট্রোলিয়াম, এটাকে হচ্ছে একটা চুল্লি বা ফার্নেস, এটা হচ্ছে আংশিক পাতনের সিস্টেম। তো এখানে একটা চুল্লি বা ফার্নেস থাকে, এটা হচ্ছে একটা চুলা সদৃশ জিনিস যেখানে হিট জেনারেট হয়। এখানে যখন অপরিশোধিত পেট্রোলিয়ামটা এটার মধ্যে দিয়ে যাবে এবং এখানে তাপ দেওয়া হবে তখন এই পেট্রোলিয়ামের তাপমাত্রা বেড়ে যাবে। বেড়ে যখন 20 ডিগ্রি সেলসিয়াস হবে তখন আমরা পেট্রোলিয়াম গ্যাসটা আলাদা করতে পারি। যখন 70 ডিগ্রি সেলসিয়াস হবে তখন হচ্ছে আমরা গ্যাসোলিন বা পেট্রোলটা আলাদা করে ফেলবো। এভাবে এই যে 120 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ন্যাপথাটা আলাদা করা হয়। সেমভাবে বিভিন্ন টেম্পারেচারে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সকল জ্বালানি আছে এগুলো আলাদা করতে পারি। তো এখানে এই যে আমরা পেট্রোলিয়ামের আংশিক পাতনের মাধ্যমে যে সকল উপাদানগুলো পেলাম, যেমন কেরোসিন, ডিজেল বা প্যারাফিন, এগুলোর যেই স্ফুটনাঙ্ক, কার্বন সংখ্যা, শতকরা পরিমাণ এবং ব্যবহার, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই চার্টটা সকলের মুখস্থ রাখার পরামর্শ থাকবে। এখান থেকে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় অনেক এমসিকিউ এসেছে। তো দেখো এই যে পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, কার্বন সংখ্যা 1 থেকে 4, শতকরা পরিমাণ 2%। পেট্রোলিয়াম গ্যাসকে চাপ প্রয়োগ করে প্রায় 6 এটিএম চাপে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে হচ্ছে সিলিন্ডারে ভর্তি করা হয় এবং এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নামে রান্নার কাজে ও অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। পেট্রোল বা গ্যাসোলিন এর যেই স্ফুটনাঙ্ক এটা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, কার্বন সংখ্যা হচ্ছে 5 থেকে 10, শতকরা পরিমাণ 5%। এর যে ব্যবহার এটা হচ্ছে আমরা যে যানবাহনের জ্বালানি ইঞ্জিনে হচ্ছে জ্বালানি হিসেবে আমরা এই গ্যাসোলিন বা পেট্রোল ব্যবহার করি। ন্যাপথা হচ্ছে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও ব্যবহার্য দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। এর স্ফুটনাঙ্ক 71 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস, শতকরা পরিমাণ 10% এবং কার্বন সংখ্যা 7 থেকে 14। কেরোসিন হচ্ছে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, শতকরা পরিমাণ 13%, কার্বন সংখ্যা 11 থেকে 16, স্ফুটনাঙ্ক 121 ডিগ্রি সেলসিয়াস থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। ডিজেল, প্যারাফিন এবং পিচ এই তিনটার শতকরা পরিমাণ বইয়ে দেয়া নেই, এই তিনটার শতকরা পরিমাণ তোমাদের লাগবে না। এখানে স্ফুটনাঙ্ক দেখো, ডিজেলের 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস, কার্বন সংখ্যা 17 থেকে 20, ব্যবহার হচ্ছে যানবাহনের জ্বালানি, পিচ্ছিলকারক পদার্থ ও দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। প্যারাফিনের যে স্ফুটনাঙ্ক এটা হচ্ছে 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াস, কার্বন সংখ্যা 20 থেকে 30 এবং এর ব্যবহার হচ্ছে টয়লেটিস ও ভ্যাসলিন তৈরিতে। আমরা যে ভ্যাসলিন ইউজ করি কিংবা টয়লেটিস যে সকল পণ্য আমরা ইউজ করি এগুলোতে হচ্ছে প্যারাফিন থাকে। পিচ রাস্তা তৈরির কাজে ব্যবহৃত হয়। পিচের যে স্ফুটনাঙ্ক এটা হচ্ছে 340 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি এবং কার্বন সংখ্যা 30-এর থেকে বেশি। এখান থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় অনেক এমসিকিউ এসেছে বিগত বছরগুলোতে, এগুলো আমরা এখন সলভ করি। আমি প্রতিটা টপিক পড়ানোর পরে ওই টপিক থেকে বিভিন্ন বোর্ডে বিগত বছরগুলোতে যে সকল এমসিকিউ কিংবা সিকিউ এসেছে এগুলো সলভ করাবো। তো এখানে এই যে পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ গ্যাসোলিন থাকে? পেট্রোলিয়ামে শতকরা গ্যাসোলিন থাকে হচ্ছে 5 ভাগ বা 5%। উত্তর হবে খ। কোনটির মূল উপাদান হাইড্রোকার্বন? এখানে উত্তর হবে হচ্ছে কেরোসিন। কেরোসিনের মূল উপাদান হাইড্রোকার্বন। জীবাশ্ম জ্বালানি কি বলেছিলাম যে
কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস। কয়লার মূল উপাদান কার্বন, পেট্রোলিয়ামের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন এবং যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এছাড়াও আরো কিছু কম্পোনেন্ট থাকে এর মধ্যে। মিথেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে। মিথেন ছাড়াও ইথেন, প্রোপেন, বিউটেন এবং পেন্টেন থাকে প্রাকৃতিক গ্যাসে। তো এখানে হাইড্রোকার্বন মূল উপাদান কোনটি জানতে চেয়েছে, অবশ্যই এটি পেট্রোলিয়াম হবে। আর পেট্রোলিয়ামেরই একটি জাতক কি, কেরোসিন। মানে পেট্রোলিয়াম থেকেই, অপরিশোধিত পেট্রোলিয়াম থেকেই আমরা উৎপন্ন করছি কেরোসিন। আর ওই যা জীবাশ্ম জ্বালানি, অপরিশোধিত পেট্রোলিয়ামটার মূল উপাদান ছিল হাইড্রোকার্বন। তাহলে এর থেকে উৎপন্ন কেরোসিন, এর মূল উপাদানও হাইড্রোকার্বন হবে। কেরোসিন কিংবা নেপথা বা ডিজেল, প্যারাফিন, এই সব কিছুরই মূল উপাদান হাইড্রোকার্বন হবে, সেই সাথে পেট্রোলিয়ামের। পেট্রোকেমিক্যাল শিল্পে কোনটি ব্যবহৃত হয়? পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহৃত হয় হচ্ছে, এখানে উত্তর হবে নেপথা ব্যবহৃত হয় পেট্রোকেমিক্যাল শিল্পে, উত্তর হবে খ। আর নেপথায় কার্বন সীমা কত? নেপথায় কার্বন সীমা হচ্ছে 7 থেকে 14। এই সবগুলোই কিন্তু বিভিন্ন বোর্ডে বিগত বছরগুলোতে এসেছে। পেট্রোলিয়ামে কেরোসিনের শতকরা পরিমাণ কত? পেট্রোলিয়ামে কেরোসিনের শতকরা পরিমাণ 13% হবে, উত্তর গ নাম্বার। প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত? প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ হচ্ছে, এখানে পুরাতন বই অনুযায়ী উত্তর হচ্ছে 3%। আর এখনকার যে নতুন বই আছে এখানে হচ্ছে 1.2%। তোমাদের বইয়ে 1.2% দেয়া, এর আগে যে বই ছিল সেখানে 3% দেয়া ছিল। এটা কিন্তু অনেক আগে থেকেই বোর্ডে আসে, যে বরিশাল বোর্ড 15তেও এসেছে। তো তখন পুরাতন বই ছিল, সেই হিসেবে উত্তর 3%। কিন্তু এখনকার নতুন বইয়ে তোমাদের সময় উত্তর হবে হচ্ছে 1.2%। এই লাস্ট এডিশনের বইয়ে 1.2% হবে উত্তর। কেরোসিনে কোন মৌলটি উপস্থিত? কেরোসিনে হচ্ছে কার্বন উপস্থিত। কেরোসিন কি ছিল? হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন আর কার্বন থাকবে শুধু। তাহলে এখানে হচ্ছে কার্বন উপস্থিত, উত্তর হবে ক। গ্যাসোলিনে কার্বন পরমাণু সংখ্যা কত? গ্যাসোলিনে কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে 5 থেকে 10, উত্তর হবে খ। এখন দেখো আমরা নেক্সট টপিকে যাই, জৈব যৌগের ধারণা। জৈব যৌগ কি? জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন ও এর জাতক হচ্ছে জৈব যৌগ। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন আর কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। যেমন এই যে মিথেন বা CH4, এখানে কিন্তু হাইড্রোজেন আর কার্বন ব্যতীত অন্য কিছুই নেই, এটা হাইড্রোকার্বন। আর এর জাতক বলতে বোঝায় এই হাইড্রোকার্বন থেকেই উৎপন্ন যৌগ। বা এই যে হাইড্রোকার্বন, এই যে অ্যালকোহল CH3, CH2OH, এগুলো আমরা আজকের ক্লাসে আরো ডিটেইলস পড়বো পরে, যে এগুলো কিভাবে উৎপন্ন হয় বা কোনটা কিসের জাতক। তো হাইড্রোকার্বনের, এই হাইড্রোকার্বন, মিথেন এবং এর জাতক যেমন অ্যালকোহল, এগুলো হচ্ছে জৈব যৌগ। এই যে মিথেনের গাঠনিক সংকেত যদি আমরা দেখি, এই যে মিথেনের গাঠনিক সংকেত দেখো, কার্বনের যোজনী জৈব যৌগে সবসময় 4 হবে। জৈব যৌগে অলওয়েজ কার্বনের যোজনী 4 হবে। তবে কার্বনের যোজনী 4, তার মানে কি? কার্বনের 4টা হাত আছে, বা এটি 4টি মূলের সাথে বা আয়নের সাথে বা মূলকের সাথে 4টি বন্ড ফর্ম করতে পারে, সিঙ্গেল বন্ড। কার্বনের যোজনী 4, তার মানে এটা 4টি সিঙ্গেল বন্ড ক্রিয়েট করতে পারে। তো এই যে এই কার্বনের 4টি সিঙ্গেল বন্ড ক্রিয়েট করেছে 4টি হাইড্রোজেনের সাথে, এটা হচ্ছে মিথেনের গাঠনিক স্ট্রাকচার বা গাঠনিক সংকেত। এরপর CH3, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথেনের গাঠনিক সংকেত। এটা হচ্ছে প্রোপেনের গাঠনিক সংকেত। দেখো এই যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, আর সেই সাথে বাকি হাতগুলোতে তোমার হাইড্রোজেন বসে যাবে। কার্বনের যোজনী কত? 4, 4-এর মধ্যে একটা হাত হচ্ছে এই যে কার্বনের সাথে ফিল আপ হয়ে গেল, তাহলে বাকি 3টা হাত হচ্ছে 3টা হাইড্রোজেন বসবে। এখানে
দুইটা হাতে হচ্ছে দুইটা কার্বন বসেছে, বাকি দুইটা হাতে হচ্ছে দুইটা হাইড্রোজেন বসবে। সেম ভাবে পরেরটাও একটা হাতে হচ্ছে একটা কার্বন আছে, তাহলে বাকি তিনটা হাতে হাইড্রোজেন বসবে। হাইড্রোজেন বসে ফিল আপ করবে যোজনী। আর এটা এই যে 3 কার্বন বিশিষ্ট, তাই নাম হচ্ছে প্রোপেন। এই নামকরণ আমরা একটু পরেই দেখব কিভাবে নামকরণগুলো করা হয় বা কেন এটার নাম এটা হচ্ছে। হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মূলত 2 প্রকার। এটা তোমাদের বইয়ে বর্ণনা আকারে দেয়া আছে। তো এটাকেই সহজ করার জন্য আমি একটা চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হাইড্রোকার্বন হচ্ছে 2 প্রকার, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে এই যে বেনজিন বা নেপথালিন এগুলো। আর অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার 2 প্রকার, বদ্ধ শিকল, মুক্ত শিকল। বদ্ধ শিকল বলতে এই যে এরকম বদ্ধ অবস্থায়, মানে বদ্ধ আকৃতির হবে যৌগটা। আর এই যে মুক্ত শিকল, এই যে এরকম হচ্ছে সরলাকার বা সোজাসুজি একটা শিকল, সরলাকার থাকবে, এটা হচ্ছে মুক্ত শিকল। এটা আবার 2 প্রকার, মানে মুক্ত শিকলটা এরকম বদ্ধ আকারে থাকবে না। তো মুক্ত শিকল আবার 2 প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন, আর অসম্পৃক্ত হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন, অসম্পৃক্ত হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। তো এই জিনিসটা একটু মনে রাখার ট্রাই করবে, তাহলে বইয়ে যেই বর্ণনাগুলো দেয়া আছে এগুলো তোমার বুঝতে অনেক সুবিধা হবে এবং খুব সহজেই মুখস্থ করতে পারবে। অ্যালকেন, এই যে আমরা এখানে দেখলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তো আমরা এখন এইগুলো নিয়ে ডিটেলস পড়ব। অ্যালকেন কি? অ্যালকেনে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। আর বাকি হাতগুলো হচ্ছে হাইড্রোজেন বা অন্য কোনো কিছু বসবে। তো এখানে এটার যে অ্যালকেনের নাম, যেমন আমরা দেখেছিলাম মিথেন, ইথেন বা প্রোপেন হচ্ছে না, এটা কিভাবে হচ্ছে? মিথেন, ইথেন, প্রোপেন এগুলো হয় হচ্ছে এই যে এই নামকরণের মাধ্যমে, রুট নেম প্লাস এন। রুট নেমের সাথে এ এন ই বা এন যোগ করলে আমরা হচ্ছে অ্যালকেনের নামটা পাবো, কাঙ্ক্ষিত যে অ্যালকেনের নাম। যেমন এখানে মিথেন, মিথেন এটা এই যে কার্বন একটা, তাই এর রুট নেম মিথ। এই মিথ, এই মিথের সাথে হচ্ছে এই এনটা যোগ হয়েছে, মিথ যোগ এন, মিথেন। আমি নামকরণগুলো ইংলিশে লিখছি এই জন্য যাতে তোমার স্পেলিংটা বুঝতে সুবিধা হয়। এই যে নামকরণ এভাবে ইংলিশে লিখলে পরে হচ্ছে তোমার এই বাংলাটা লিখতে সুবিধা হবে। মিথ যোগ এন মিথেন হয়, এটা সরাসরি বাংলায় লেখা যায়। আচ্ছা, এই যে রুট নেমটা যে আছে, এই রুট নেমটা দেখো কিভাবে হয়। এই যে শব্দমূল বা রুট নেম, এখানে কার্বন সংখ্যা যদি একটি হয় তাহলে হবে মিথ, এমইটিএইচ, মিথ। কার্বন সংখ্যা 2টি হলে হবে ইথ। কার্বন সংখ্যা 3টি হলে হবে প্রোপ। কার্বন সংখ্যা 4টি হলে হবে বিউট। কার্বন সংখ্যা 5টি হলে হবে পেন্ট। কার্বন সংখ্যা 6টি হলে হবে হেক্স। কার্বন সংখ্যা 7টি হলে হবে হেপ্ট। কার্বন সংখ্যা 8টি হলে হবে অক্ট। কার্বন সংখ্যা 9টি হলে হবে নন। কার্বন সংখ্যা 10টি হলে হবে ডেপ। এই 10টাই এসএসসি লেভেলের জন্য পড়লে এই সাধারণত আমাদের এই 10টার মধ্যে থেকেই আসে। যদি বড় নামকরণ হয় বা বড় যৌগ হয় তাও 10টার বেশি সাধারণত আমাদের লাগে না। তাহলে চলো এখান থেকে এই যে 1 কার্বন বিশিষ্ট এই মিথ, এর অ্যালকেনটা কি হবে? মিথের সাথে তাহলে এন যোগ হবে, তাহলে মিথ যোগ এন, মিথেন, CH4। মিথ যোগ ইন, মিথ যোগ এন, মিথেন। ইথ যোগ এন, ইথেন। এই যে কার্বন সংখ্যা 2টা হলে ইথ যোগ এন, ইথেন। ইথেন এই যে CH3, এটা আমরা আগেও গাঠনিক সংকেতটা দেখেছিলাম। তো প্রোপ, এর সাথে এন যোগ করলে হবে প্রোপেন। কার্বন সংখ্যা 3 হলে তাহলে যৌগটা হবে প্রোপেন। কার্বন সংখ্যা 4 হলে হবে বিউটেন। কার্বন সংখ্যা 5 হলে হবে পেন্টেন। পেন্ট যোগ এন, পেন্টেন। কার্বন সংখ্যা 6 হলে হবে হেক্স। হেক্স যোগ এন, হেক্সেন। কার্বন সংখ্যা 6 বিশিষ্ট এই যে এটা হচ্ছে হেক্সেন।
আর কার্বন সংখ্যা 7 বিশিষ্ট এটা হচ্ছে হেপটেন। এরকম ভাবে এই যে 10 নম্বরটা হচ্ছে ডেকেন। তাহলে দেখো এই যে মিথেন, এরপর ইথেন, আর তারপর প্রোপেন, এই তিনটা যদি দেখো, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, এর পরেরটা হচ্ছে 4টা কার্বন থাকতে হবে। তো এটাকে এভাবে লেখা হয়েছে কেন, এই যে প্রতিটাই কিন্তু CH2 করে বাড়ছে, এটার থেকে এটা হচ্ছে CH2 বেশি আছে, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 4টা, এটা কয়টা, 2টা কার্বন, 6টা হাইড্রোজেন, মানে CH2 বেশি, এটা থেকে আবার এটা CH2 বেশি, এই যে মধ্যে একটা CH2 অ্যাড হয়েছে, এখানেও মধ্যে আরেকটা CH2 অ্যাড হবে, যেহেতু কার্বন সংখ্যা 4টা, একটা, 2টা, আর এই যে মধ্যে 2টা, এই 2 দ্বারা বোঝায় মধ্যে 2টা আছে, তাহলে এখানেও হচ্ছে 4টা আছে। তো যখন 5টা হবে পেন্টেন, তখন এখানে 3 দিয়ে দিলেই হবে, একটা, 2টা, আর এই যে মধ্যে 3টা CH2 থাকবে মধ্যে, তাহলে এখানে 3 দেওয়া হয়েছে, এই জন্য পরেরটা এই যে 6টা, এই জন্য 4 দেওয়া হয়েছে। তাহলে এই যে মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো নামকরণগুলো কেন হয়েছে আশা করি বুঝতে পেরেছো। শব্দমূল মানে মিথ, এর সাথে যোগ হবে এন, মিথেন। এই শব্দমূল ইথ, তার সাথে যুক্ত হবে এন, ইথেন। এরপর এই যে প্রোপ, তার সাথে যুক্ত হবে এন, প্রোপেন, কার্বন সংখ্যা 3 হলে। আমি ওইখানে আবার যাব, তখন তোমরা প্রয়োজন হলে একটা স্ক্রিনশট নিয়ে নিও, আর সবাই ট্রাই করবে নিজে নোট করার। এখানে আমার যে নোটটা ছিল সেটাকেই আমি আবার একটা সামারি আকারে লিখে তোমাদের বোঝার সুবিধার্থে ওইভাবে লিখে এখানে আমি স্লাইডে অ্যাড করেছি, এটা আমারই হ্যান্ড নোট। এরপর দেখো বিউটেন। বিউটেন তাহলে যে 4টা কার্বন থাকবে, আর এটাকেই হচ্ছে এই যে 2টা CH2 কে একসাথে একটা ব্র্যাকেটের মধ্যে CH2 লিখে 2 লেখা হয়েছিল ওই চার্টটাতে। তো এই যে বিউটেনের দেখো গাঠনিক সংকেত এটা, 4টা কার্বন আছে, আর কার্বনের সবগুলোর সাথে সবগুলোর সিঙ্গেল বন্ড আছে, বাকি যে হাতগুলো আছে সবগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয়ে গেছে। প্রথমটায় 3টা হাত ফাঁকা ছিল, 3টা হাইড্রোজেন, পরেরটায় 2টা হাত ফাঁকা ছিল, 2টা হাইড্রোজেন, পরেরটায় 2টা হাত ফাঁকা ছিল, 2টা হাইড্রোজেন, পরেরটায় 3টা হাত ফাঁকা ছিল, 3টা হাইড্রোজেন। তো এটা হবে বিউট যোগ এন, বিউটেন। সেম ভাবে এই যে পেন্টেন 5 কার্বন বিশিষ্ট, এটাই এই যে 3টা CH2 কে এভাবে CH2 3 লেখা হয়েছে। এখানে এই যে হেক্সেন, হেক্সেন, এখানে এই যে তাহলে 6টা কার্বন থাকবে, একটা, 2টা, আর মধ্যে এই যে ব্র্যাকেটের মধ্যে CH2 লিখে 4, তার মানে এখানে 4টা আছে, তাহলে 1, 2, আর 4, 6। আশা করি ওই চার্টেও যদি এই ব্যাপারটা না বুঝে থাকো, এই যে কিভাবে 3 বা 2 লেখা হলো, এখানে বুঝতে পেরেছো। এরপর হচ্ছে অ্যালকিন। অ্যালকিনে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। আরেকটা ব্যাপার এখানে, এই যে এখানে দেখো CH4, এরপরে CH3, এটা হচ্ছে C2H6, মানে 2টা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে, এটায় 3টা কার্বন আছে, 8টা হাইড্রোজেন আছে। তাহলে এদের কিন্তু একটা কমন, এদের মধ্যে একটা কমন প্রপার্টি আছে, সেটা হচ্ছে কার্বন সংখ্যার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেনের সাথে 2 যোগ করলে আমরা এটা পাচ্ছি। মানে একটা যদি কার্বন হয়, এর দ্বিগুণ 2, তার সাথে 2 যোগ করলে 4, তাহলে হাইড্রোজেন হবে 4টা। কার্বন সংখ্যা যদি 2টা হয়, এর দ্বিগুণ 4, 4-এর সাথে 2 যোগ করলে হয় 6, 6টা হচ্ছে হাইড্রোজেন হবে। কার্বন সংখ্যা 3, এর দ্বিগুণ হচ্ছে 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, 8টা হাইড্রোজেন হবে। এই প্রপার্টিটা এই যে অ্যালকিনের ক্ষেত্রেও আছে, অ্যালকিনের ক্ষেত্রে হয় CnH2n, মানে ওইটা ছিল CnH2n+2, আর এটা হচ্ছে CnH2n, মানে কার্বন সংখ্যা যতটি হবে হাইড্রোজেন সংখ্যা হবে তার দ্বিগুণ। এক্ষেত্রে রুট নেম এর সাথে ene বা এন, ইন, অ্যালকিন যেহেতু ইন যুক্ত হবে রুট নেমের সাথে, যেমন মিথ ইন, মিথিন যদিও হয় না, ইথ ইন, ইথের সাথে ইন যোগ হবে, ইথ ইন, ইথিন। তো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, বাকি ফাঁকা হাতগুলোতে হাইড্রোজেন বা অন্য কিছু বসতে পারবে। যেমন এই যে CH2, এটা হচ্ছে ইথিনের সংকেত, 2টা কার্বন যেহেতু আছে তাই রুট নেম ইথ, এর সাথে ইন, ইথিন। আর এর সাধারণ আকৃতি দেখো CnH2n, মানে কার্বন সংখ্যা যে কয়টা আছে
হাইড্রোজেন সংখ্যা আছে তার দ্বিগুণ। কার্বন সংখ্যা আছে 2টি, হাইড্রোজেন আছে 4টি। এরপর এই যে প্রোপিন, এই যে C3H6, কার্বন সংখ্যা আছে 3টি, হাইড্রোজেন সংখ্যা 6টি। CH3 CH ডাবল বন্ড CH2। এরপরে এই যে এখানে এই যে 3টা হাত কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে, আরেকটা হাতে হাইড্রোজেন বসেছে। এটাকে তুমি এইভাবে লেখো আর এইভাবে লেখো, এই যে কার্বন সংখ্যা কিন্তু একই হচ্ছে, এটাকে উল্টে দিলেই এটা হচ্ছে, মানে ভিজুয়ালাইজ করার জন্য বলছি। এটা যদি 1 নাম্বার কার্বন হয়, এটা 2, এটা 3, তাহলে 1 নাম্বার কার্বনেই তোমার দ্বিবন্ধনটা আছে। এক্ষেত্রেও দেখো, এটা যদি 1 নাম্বার হয়, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে 1 নাম্বার কার্বনেই দ্বিবন্ধনটা আছে। আর এই 1 নাম্বার 2 নাম্বার কার্বন তুমি এভাবেই মার্কিং করবে যে দিক থেকে হচ্ছে দ্বিবন্ধনটা প্রথমে আসে। তাহলে এখান থেকে দ্বিবন্ধনটা প্রথমে আসছে এই কার্বনে, এই জন্য এখান থেকে, বা এখানে এই কার্বনে হচ্ছে প্রথমে দ্বিবন্ধনটা আসছে, তাই এখান থেকে মার্কিং বা কার্বন নাম্বারটা হয়েছে। তাহলে এটা প্রোপিন, দুইটাই এবং সেমই, দুইটাই 1 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে। বাট বিউটিনের ক্ষেত্রে আমরা যখন যাব, বিউটিন দেখো, বিউট যোগ ইন, বিউট ইন, তাহলে 4টা কার্বন হবে, যেহেতু রুট নেম 4 হচ্ছে, 4টা কার্বনের জন্য রুট নেম হচ্ছে বিউট, এই জন্য বিউটিনে 4টা কার্বন। তাহলে এই যে C4H8, কার্বন সংখ্যা যা তার দ্বিগুণ হচ্ছে হাইড্রোজেন থাকে। এই যে এখানে দেখো টোটাল 4টা কার্বন আছে আর 8টা হাইড্রোজেন আছে, তাহলে C4H8 হবে। এখন এখানে তোমার কিছুটা নাম্বারিংটা কাজে লাগবে কার্বনের, যেমন এই যে এই সবগুলোই কিন্তু বিউটিন, সবগুলোতেই 4টা কার্বন আছে এবং দ্বিবন্ধন আছে একটি করে। তাহলে এই যে 1 নাম্বার কার্বন আমরা কোনটা দেব, যেদিক থেকে, যেই সাইড থেকে নাম্বারিং করলে প্রথমে দ্বিবন্ধনটা আসে, ওই দিক থেকে আমরা 1 নাম্বার কার্বনটা দিব। তাহলে এই দিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধনটা প্রথমে আসে 2 নাম্বার কার্বনে। এদিক থেকে যদি করতাম তাহলে 1 2 3 নাম্বার কার্বনে আসতো, আর এদিক থেকে আসছে 2 নাম্বার কার্বনে। তাহলে এদিক থেকে আমরা নাম্বারিং করব 1 2 3 4। তাহলে এটা হচ্ছে বিউটিন। কার্বন দ্বিবন্ধন কত নাম্বার কার্বনে আছে এটি উল্লেখ করতে হবে। এটা হচ্ছে কেন, এই যে 2 নাম্বার কার্বনেও থাকতে পারে, তখন যেই নাম, আর 1 নাম্বার কার্বনে তো নাম সেম হবে না, এই জন্য কার্বন সংখ্যাটা উল্লেখ করতে হয় কত নাম্বার কার্বনে হচ্ছে এই দ্বিবন্ধনটা আছে। তো এখানে দেখো, এই যে 1 নাম্বার কার্বনে আছে, এই জন্য 1 বিউটিন, বা এটাকে বিউটিন 1ও বলা হয়, অথবা বিউট 1 ইন, রুট নেম প্লাস হচ্ছে এই যে কত নাম্বার কার্বনে আছে তার শেষ হচ্ছে ইন, এভাবেও লেখা হয়। এখানে দেখো, এই যে 2 নাম্বার কার্বনে কিন্তু দ্বিবন্ধনটা আছে, তাহলে এটা হচ্ছে 2 বিউটিন, বা বিউটিন 2, বা বিউট 2 ইন। তারপর দেখো অ্যালকাইন। অ্যালকাইন হচ্ছে রুট নেমের সাথে আইন যোগ হবে, যেমন ইথাইন। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি এখানে স্কিপ করেছি, সেটা হচ্ছে এই অ্যালকিন কিন্তু সর্বনিম্ন 2 কার্বন বিশিষ্ট হয়। 1 কার্বনের কোনো অ্যালকিন পসিবল না, কারণ অ্যালকিন হতে হলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, আর কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকতে হয় তাহলে কমপক্ষে 2টা কার্বন থাকতে হবে। সেম ভাবে অ্যালকাইনের ক্ষেত্রেও কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে হবে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে হলে কমপক্ষে 2টা কার্বন থাকতে হবে। এই জন্য এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত অ্যালকাইনের এর প্রথম সদস্য হচ্ছে ইথাইন, আর অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন। আর এই ক্ষেত্রে হচ্ছে CnH2n হবে, এই CnH2n-2 বলা হয় অনেক সময় এটাকে, এটা আমরা দেখছি একটু পরে। ক্ষেত্রে দেখো, এই যে CH ট্রিপল বন্ড CH, 2টা কার্বন আছে, 2টা হাইড্রোজেন আছে, তার মানে হাইড্রোজেন সংখ্যা আর কার্বন সংখ্যা কিন্তু সেম। তো এখানে যেহেতু 2টা কার্বন এবং এটা একটা অ্যালকাইন, তাই ইথ যোগ আইন মানে ইথাইন। 3 কার্বন হলে, এই যে এটা 3 কার্বন, এখানে হচ্ছে প্রোপ যোগ আইন প্রোপাইন হবে। এখানে এই যে এতক্ষণ যা পড়লাম এটার সামারি। এখানে হচ্ছে মিথেন, এটা হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে একটা অ্যালকেন, এর যেই কমন ভাবে লেখা যায় যে এটা হচ্ছে CnH2n+2, আর এর নামকরণ করা হয় রুট নেম প্লাস এন। এটা হচ্ছে স্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে হচ্ছে সম্পৃক্ত, আর আনস্যাচুরেটেড মানে হচ্ছে অসম্পৃক্ত।
CH2 এটা হচ্ছে ইথিন। ইথিন হচ্ছে একটি অ্যালকিন, এর যে সাধারণ আকার এটা হচ্ছে CnH2n। আর এর যে নামকরণ রুট নেম প্লাস ইএনই, আর এটা হচ্ছে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে অসম্পৃক্ত। এটা হচ্ছে ইথাইন। ইথাইন হচ্ছে একটা অ্যালকাইন। অ্যালকাইনের যে সাধারণ সংকেত এটা হচ্ছে CnH2n-2। কার্বন সংখ্যা যত হবে, হাইড্রোজেন হবে তার দ্বিগুণ থেকে 2টা কম। যেমন এখানে কার্বন সংখ্যা 2টা, তাহলে C2 এর দ্বিগুণ কত? 4। 2 এর দ্বিগুণ 4, এর থেকে 2 বিয়োগ করলে থাকে 2, তাহলে C2H4-2 মানে H2, C2H2। এটা হচ্ছে রুট নেমের সাথে আইন যোগ হয়, এটা হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। এখন অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকটা কি? অ্যালকাইল মূলক হচ্ছে এই যে এই অ্যালকেন যে ছিল, এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি আমরা অপসারিত করে দেই তখন আমরা অ্যালকাইল মূলকটা পাই। এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক, আর এটা হচ্ছে একটা অ্যালকেন। এই অ্যালকেন থেকে এই হাইড্রোজেনটা যদি আমরা অপসারণ করি, এই হাইড্রোজেনটা অপসারণ করে ফেললে এই যে একটা হাত ফাঁকা হয়ে যায় এবং এটা একটা অ্যালকাইল মূলক হয়ে যায়। 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক হচ্ছে ইথাইল। এই অ্যালকাইল মূলকের নামকরণ হচ্ছে রুট নেমের সাথে আইল যোগ হয়, ওয়াইএল বা আইল যোগ হয়। তো রুট যেহেতু 2 কার্বন বিশিষ্ট, তাহলে ইথের সাথে আইল যোগ হলে হবে ইথাইল। এখন এই অ্যালকাইল মূলক থেকে হচ্ছে আমরা এই যে বিভিন্ন যৌগ পাই। যেমন এই অ্যালকাইল মূলকের সাথে হচ্ছে হাইড্রোজেন যদি যোগ হয় তখন হচ্ছে আমরা অ্যালকেন পাই। অ্যালকাইল মূলকের সাথে যদি এক্স বা হ্যালোজেন, এক্স দ্বারা হচ্ছে হ্যালোজেন বোঝানো হচ্ছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন, গ্রুপ 17 মৌল। তো এই আর এর সাথে যদি আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো যোগ করি তখন হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড পাবো। এই অ্যালকাইল মূলকের সাথে যদি হাইড্রক্সিল আয়ন বা অ্যালকোহলীয় মূলক বলা হয় জৈব যৌগে এটাকে, হ্যাঁ, মূলকের সাথে যদি আমরা অ্যালকোহলীয় মূলকটা যুক্ত করি তখন হচ্ছে আমরা অ্যালকোহল পাবো। এটাকে হচ্ছে এই OH কে জৈব যৌগে অ্যালকোহলীয় মূলক বলা হয়। যেমন একটা উদাহরণ দেখো এটার, আর OH এর এটার উদাহরণ হচ্ছে এই যে CH3CH2OH। এটা হচ্ছে একটা উদাহরণ, এটা অ্যালকোহলের একটা উদাহরণ। আর CHO এটা হচ্ছে অ্যালডিহাইড। তো এই অ্যালকাইল মূলকের সাথে CHO মূলক যুক্ত হলে হচ্ছে অ্যালডিহাইড হবে। CH3CHO হচ্ছে অ্যালডিহাইডের একটা উদাহরণ। আর এর সাথে COOH যুক্ত হলে হচ্ছে জৈব অ্যাসিড হবে। এর একটা উদাহরণ হচ্ছে CH3COOH। এখন এখানে এই যে দেখো অ্যালকাইল মূলক যেমন CH3 এর সাথে যদি আমরা ক্লোরিন যুক্ত করি তখন এটা কি মিথাইল ছিল, একটা কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, তাই মিথ যোগ আইল মিথাইল। এর সাথে ক্লোরাইড, ক্লোরিনের এটা হচ্ছে আয়ন আকারে, তাই ক্লোরিনের আয়ন রূপ কি ক্লোরাইড, তাহলে মিথাইল ক্লোরাইড অথবা ক্লোরোমিথেনও বলা হয় এটাকে। তোমরা মিথাইল ক্লোরাইড এটাই সহজ, এটাই মনে রেখো। এরপর এই যে এখানে দেখো 2টা কার্বন, তাহলে 2টা কার্বন হলে ইথ যোগ আইল ইথাইল। ইথাইলের সাথে এখানে ক্লোরাইড যুক্ত, তাহলে ইথাইল ক্লোরাইড। আর এখানে আমি এই যে মধ্যে কিন্তু একটা স্পেস রেখেছি, এটা কিন্তু রাখা যাবে না। যৌগ যৌগের নামকরণে মধ্যে কোনো স্পেস থাকে না। তো এটা হচ্ছে আমি ভেঙে ভেঙে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই ইথাইল ক্লোরাইডকে ক্লোরো ইথেনও বলা হয়। আবার এটা দেখো, এটা হচ্ছে 1 নাম্বার কার্বনে ক্লোরিনটা আছে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বনে ক্লোরিন, তাই 1 ক্লোরো। আর এটা হচ্ছে প্রোপেন, 1 ক্লোরো প্রোপেন। এটা কিভাবে, এটা দেখো এই যে একটু পরেই আমরা অ্যালকেনে হচ্ছে, আচ্ছা এটা এখানেই আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। এখানে এই যে ক্লোরিনটা আছে, এটা এই একটা অ্যালকেনের একটা হাইড্রোজেন হচ্ছে প্রতিস্থাপন করে লেখা হয়েছে। হাইড্রোজেন এইটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তো এভাবে যদি লিখতে চাই 1 ক্লোরো, তখন হচ্ছে 1 ক্লোরো প্রোপেন লিখতে হবে, 1 ক্লোরো প্রোপাইল লেখা যাবে না তখন। হ্যাঁ, এটা যদি প্রথমে লিখি আমরা তখন কিন্তু এই যে প্রোপাইল লেখা যাবে না, প্রোপেন লিখতে হবে, 1 ক্লোরো প্রোপেন।
1 নাম্বার কার্বনে ক্লোরিন, তাই 1 ক্লোরো, আর যেহেতু 3 কার্বন বিশিষ্ট তাই প্রোপেন। আর এটাও এই যে সেম ক্লোরিন, আর যেহেতু এটা হচ্ছে 1 কার্বন বিশিষ্ট তাই মিথেন। তো এটার ক্ষেত্রে এভাবে মনে রাখো, আর এই দুইটা হচ্ছে এই যে ইথাইল ক্লোরাইড বা মিথাইল ক্লোরাইড, এভাবে মনে রাখার ট্রাই করিও। তাহলে এই যে এটা দেখো 1,1 ডাইক্লোরো ইথেন, এটা 1 নাম্বার হোক বা এটাই 1 নাম্বার, এটা 1 নাম্বার হবে না, আমরা যেখানে হচ্ছে এই যে ক্লোরিন বা ফ্লোরিন এগুলো পাবো এই ক্ষেত্রে, তখন ওইটা হচ্ছে 1 নাম্বার কার্বন হবে, অলওয়েজ এটাই হবে। তাহলে 1 নাম্বার কার্বনে 2টা ক্লোরিন আছে, তাই 1,1 2টা, তাই ডাই ক্লোরো, 1,1 ডাইক্লোরো 2 কার্বন বিশিষ্ট তাই ইথেন, 1,1 ডাইক্লোরো ইথেন। এই যে নামকরণটা এভাবে হবে, হ্যাঁ, কোনো গ্যাপ থাকবে না মধ্যে। এখানে কিন্তু গ্যাপ দেওয়া হয়েছে, এটা আমি ভেঙে ভেঙে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটা নিয়ে অনেকের মিসকনসেপশন ক্রিয়েট হতে পারে, এখানে মধ্যে এই স্পেসটা থাকবে না, এটা নামকরণটা এই যে এভাবে হবে। তারপর এটা দেখো 1 নাম্বার কার্বনে একটা আছে, 2 নাম্বার কার্বনে একটা আছে, তাহলে 1 2 ডাইক্লোরো প্রোপেন, যেহেতু 3 কার্বন বিশিষ্ট তাই প্রোপেন। এখন অ্যালকোহলের ক্ষেত্রে দেখো, অ্যালকোহল কি? আর ওএইচ, অ্যালকান যোগ অল, এটা হচ্ছে নামকরণের নিয়ম। যেমন CH3OH, এখানে কার্বন সংখ্যা কয়টা? একটা। 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি? মিথেন। তাহলে অ্যালকান মানে মিথান, মিথানের সাথে ওল যোগ হবে, মিথান ওল বা মিথানল, মিথান প্লাস ওল বা মিথানল, তো এটার নাম হবে মিথানল। সেম ভাবে এটা 2 কার্বন বিশিষ্ট, তাহলে এটা ইথানল। 3 কার্বন বিশিষ্ট এটা, তাই প্রোপানল। এটাই যে 1 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা আছে, তাই এটা প্রোপানল বা প্রোপানল 1। বাট এখানে এই যে 2 নাম্বার কার্বনে আছে, কিন্তু তুমি যেদিক থেকেই নাম্বারিং করো অবশ্যই নাম্বারিং সেদিক থেকেই করতে হবে যেদিক থেকে হাইড্রোক্সিল মূলকটা আগে আসবে। তো এদিক থেকে নাম্বারিং করলে 2 নাম্বার কার্বনে আসছে, 3 কার্বন বিশিষ্ট, তাই প্রোপানল 2। এটা হচ্ছে কত নাম্বার কার্বনে এই অ্যালকোহলীয় মূলকটা আছে বা ওএইচ আছে, এটা ইন্ডিকেট করে। অ্যালডিহাইড দেখো, অ্যালডিহাইড হচ্ছে অ্যালকানের সাথে অ্যাল যোগ হবে, যেমন HCHO, HCHO তে কয়টা কার্বন আছে? একটা কার্বন, তাহলে 1 কার্বন বিশিষ্ট হচ্ছে মিথেন, তাহলে মিথান যোগ অ্যাল, মিথান যোগ অ্যাল, মিথানেল, এটা হবে মিথানেল। এটা হবে 2 কার্বন বিশিষ্ট, তাই ইথানেল। এটা 3 কার্বন বিশিষ্ট, তাই প্রোপানেল। এই যে এই HCHO যে আছে, এটার একটা বিশেষ নাম আছে, এটা হচ্ছে ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইড, এখানে এই যে দেখো ফরমালিনে সংরক্ষিত কিছু, আমি হচ্ছে মৃত জীব আছে, এখানে মৃত কিছু প্রাণী আছে যেগুলো ফরমালিনে সংরক্ষিত আছে, এগুলো তোমাদের বইয়ের ছবি আছে, তো এটা আমি স্লাইডে অ্যাড করে দিলাম। এরপর দেখো জৈব অ্যাসিড RCOOH, এখানে এই যে বন্ড স্ট্রাকচারটা, গাঠনিক স্ট্রাকচারটা কিরকম হবে? এই যে সি এর সাথে কার্বনের সাথে 2টা বন্ডের মাধ্যমে একটা অক্সিজেন যুক্ত হবে, এবং একটা হচ্ছে সিঙ্গেল বন্ডের মাধ্যমে অক্সিজেন যুক্ত হবে, সাথে একটা হাইড্রোজেন থাকবে। এটা হচ্ছে জৈব অ্যাসিড। এটার নামকরণ হবে অ্যালকান প্লাস ওইক অ্যাসিড, যেমন মিথান প্লাস ওইক অ্যাসিড, মিথান ওইক অ্যাসিড। এখানে দেখো এই যে HCOOH, এখানে একটা কার্বন আছে, 1 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হচ্ছে মিথানোইক অ্যাসিড, 1 কার্বন বিশিষ্ট, তাই মিথান যোগ ওইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। এই মিথানোইক অ্যাসিডের একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড আর এই যে পূর্বের যে ফর্মালডিহাইড, এই দুইটা নামই একটু মুখস্থ রাখবে, দুইটাই খুবই ইম্পর্টেন্ট। এরপরে এই যে এখানে হচ্ছে 2টা কার্বন আছে, তাহলে ইথান প্লাস ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এখানে 4টা কার্বন আছে, তাহলে বিউটান প্লাস ওইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। এখন দেখো আমরা একটা নতুন টপিকে যাচ্ছি, সমগোত্রীয় শ্রেণী। আমরা কোশ্চেন সলভ করব, কোশ্চেন একবারে লাস্টে সলভ করব। এই পুরো লেকচার কমপ্লিট হওয়ার আজকেই সলভ করব, এই লেকচারের লাস্টের দিকে আমরা কোশ্চেন সলভ করব। আগে আমরা বেসিক জিনিসগুলো জানি। এখান থেকেও বিগত বছরগুলোতে অনেক প্রশ্ন এসেছে। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে যে সকল যৌগের কার্যকরী মূলক একই হবে। এই যে কার্যকরী মূলক একই হবে, এই কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল পাওয়া যায়। যেমন সবগুলো অ্যালকোহলের ভৌত ও রাসায়নিক ধর্ম সেম হবে, সবগুলো অ্যালকেন, এদের কার্যকরী মূলক একই, হ্যাঁ,
তাহলে এদের ভৌত রাসায়নিক ধর্ম একই হবে বা গভীর মিল থাকবে, এদের মধ্যে অনেক মিল থাকবে। এরা হচ্ছে একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। এই সংজ্ঞাটা মুখস্থ করবে। আর যে কার্যকরী মূলকের সংজ্ঞাটা দেখো আমি লিখে দিলাম। কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক হচ্ছে ওই যৌগ, এই জৈব যৌগের কার্যকরী মূলক হলো ওই যৌগের অণুতে উপস্থিত বিশেষ পরমাণু বা মূলক যা ওই জৈব যৌগের সকল রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেমন কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ছিল COOH, এটা ছিল অ্যাসিড মূলক, কার্যকরী কার্বক্সিলিক অ্যাসিড মূলক। অ্যালকোহলের ক্ষেত্রে ছিল OH, এটা ছিল অ্যালকোহল মূলক বা অ্যালকোহলীয় মূলক। এই অ্যালকোহলীয় মূলক বা OH হচ্ছে এই অ্যালকোহলের সব জৈব ও রাসায়নিক, এই জৈব যৌগের হচ্ছে সব ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। তো দেখো এখানে এই যে আমি কিছু সমগোত্রীয় শ্রেণী লিখে দিলাম। যেমন অ্যালকেন, এর সাধারণ সংকেত আমরা আগেই দেখেছি CnH2n+2। কয়েকটি উদাহরণ এটা তোমাদের বইয়েই দেয়া আছে। কয়েকটি উদাহরণও এখানে দেয়া আছে, দেখো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো। অ্যালকিন, এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তো এর যে কয়েকটি সদস্য C2H4, মানে ইথিন, প্রোপিন। অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2, এটা হচ্ছে ইথাইন, প্রোপাইন। অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1 OH। মিথানল, ইথানল হচ্ছে এর উদাহরণ। সেমভাবে যে অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও লেখা আছে। এক্ষেত্রে যে এই সাধারণ সংকেতগুলো একটু মুখস্থ রাখবে, যে কোনটা CnH2n+2, কোনটা CnH2n+1 COOH, এটা একটু মনে রাখবে। তো দেখো এখানে হচ্ছে কিছু MCQ আছে। যেমন এখানে প্রথমটায় কি বলেছে যে অ্যালকাইল মূলকের যোজনী কত? এটা যশোর বোর্ড 24 সালে এসেছিল। অ্যালকাইল মূলকের যোজনী হচ্ছে 1, কারণ এই যে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যায়, কিন্তু একটা হাইড্রোজেন অপসারিত হয়ে গেলে একটা হাত ফাঁকা হয়। একটা হাত ফাঁকা হওয়া তার মানে একটা নতুন বন্ড ক্রিয়েট করতে পারছে নতুন একটা মৌল বা মূলকের সাথে। তখন একটা বন্ড ক্রিয়েট করতে পারে বা একটা নতুন মৌল বা মূলকের সাথে যুক্ত হতে পারে, তার মানে যোজনী হচ্ছে 1। সমগোত্রীয় শ্রেণীর পরপর দুইটা সদস্যের মধ্যে কি পার্থক্য থাকে? এই যে CH2 পার্থক্য থাকে, কিন্তু এই যে আমরা দেখেছিলাম এই যে কার্বন সংখ্যা, এই CH3OH এবং CH3, এখানে 3 হবে, একটা টাইপিং মিস্টেক হয়েছে আমার লেখার সময়। CH3 CH2OH। তো এই যে CH3 CH2OH এইটা আর এটার মধ্যে দেখো CH2 এর পার্থক্য আছে। সেম ভাবে আমরা অ্যালকেনের ক্ষেত্রেও দেখেছিলাম, অনেকগুলো দিয়ে হেক্সেন পর্যন্ত সবগুলোতে CH2 এর পার্থক্য থাকে। এরপর এই যে CH3 C ট্রিপল বন্ড CH3, এই যৌগটির নাম কি? এই যৌগটিতে দেখো নাম্বারিং করতে হবে, যেহেতু এই যে 1 2 এগুলো লেখা আছে। তো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এভাবে নাম্বারিং করলে এই যে ত্রিবন্ধনটা আগে আসে। এদিক থেকে নাম্বারিং করলো এই যৌগের ক্ষেত্রে সেমই আসছে, ত্রিবন্ধনটা কাছেই আসছে। 1 2 3 4, 2 নাম্বার কার্বনই আসছে। 1 2 3 4, এদিক থেকে করলেও 2 নাম্বার কার্বনই আসছে। যেহেতু 4 কার্বন বিশিষ্ট তাই বিউট, আর এটা একটা অ্যালকাইন তাই আইন। অ্যালকাইন যেহেতু তাই আইন, বিউট যোগ আইন বিউটাইন। আর হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন হচ্ছে 2 নাম্বার কার্বন হচ্ছে ত্রিবন্ধন আছে, তাহলে বিউটাইন 2। উত্তর হবে হচ্ছে C নাম্বার, বিউটাইন 2। কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান? এটা হচ্ছে অ্যাসিটিলিনে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। এই যে CH ট্রিপল বন্ড CH, এটার একটা বিশেষ নাম হচ্ছে অ্যাসিটিলিন। যেমন অ্যালকোহলের ক্ষেত্রে ছিল এবং কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও ছিল। এই যে অ্যালডিহাইডের ক্ষেত্রে ছিল এই যে ফর্মালডিহাইড, আর কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের ক্ষেত্রে ছিল হচ্ছে এই যে ফর্মিক অ্যাসিড। এরকম ভাবে এই যে এটারও 2 কার্বন বিশিষ্ট যে যৌগ, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। তো এখানে এই যে এটা দেখো, এই যে মিথিক প্রোপেল তো আমি আগেই বললাম। এখন আশা করি এই ছকটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এই যে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল এগুলো কিভাবে হয়েছে। এটা হচ্ছে অ্যালকাইল মূলকের। এখানে হচ্ছে আমি সবগুলো একটা সামারি আকারে একটা চার্টের মাধ্যমে দিলাম। এর মাধ্যমে তোমরা হচ্ছে পুরো অ্যালকেন বা এর শব্দমূল অথবা অ্যালকাইল মূলক এদের নামগুলো
এবং যে শব্দমূলগুলো কেন হচ্ছে, কত পার্থক্য, এগুলো খুব সহজেই বুঝতে পারবে কার্বন সংখ্যার মাধ্যমে। এখন হচ্ছে এই যে যৌগে কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে এই সিরিয়ালে আছে। তো দেখো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন যদি হয় তখন হচ্ছে এই যে অ্যালকিন হয়, শেষে কি হয়, ইন, রুট নেমের পরে। এগুলো হচ্ছে তোমাদের আমি আগে যা বললাম ওইটারই একটা সামারি। এই যে এই 2 কলাম দেখলেই হবে তোমাদের, এই 3 কলাম প্রথম। এগুলো তো ইংলিশে, এগুলো প্রয়োজন নেই। যারা ইংলিশ মিডিয়ামের আছো তারা দেখতে পারো এটা। এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, কার্বন কার্বন ত্রিবন্ধনে অ্যালকাইন, অ্যালকোহল মূলক যদি থাকে তখন হচ্ছে অ্যালকানলও বলা হয় এটাকে অনেক সময়, বা অ্যালকোহল বলা হয়, বা অ্যালকানল বলা হয়, যেমন ইথানল। এটা কিন্তু তোমার এই যে জৈব যৌগের অ্যালকোহল বা অ্যালডিহাইড এভাবে না, এটা হচ্ছে তোমার বোঝার সুবিধার্থে এভাবে লেখা। এই কলামটাও আসলে তোমাদের এক্সামে আসবে না, এটাও পড়ার প্রয়োজন নেই। এটা জাস্ট বোঝার জন্য এভাবে অনেক সময় লেখা হয়, যে অ্যালকান অল, অ্যালকান এর সাথে যেমন মিথান এর সাথে অল, এজন্য মিথান অল, অ্যালকান অল এভাবে লেখা হয়েছে বোঝা বা মনে রাখার সুবিধার্থে। তো এই যে অ্যালডিহাইড মূলক যদি থাকে অ্যাল যুক্ত হবে, ইথানল এরকম উদাহরণ। সেম ভাবে এই যে কিটোন, এটা তোমাদের নেই এখন, এটা হচ্ছে এইচএসসি তে আছে। কিটোন মূলক এটা তোমাদের এখন এই 5 নাম্বার এই টোটালটাই লাগবে না। তো এই চারটা জাস্ট বোঝার জন্য, আগে যা পড়ালাম তা বোঝার জন্য, এগুলো আসলে তোমাদের অতটা ইম্পর্টেন্ট না। বা এই চারটাই যে এগুলো যে মুখস্থ করা লাগবে এরকম কিছু না, এগুলো মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট বোঝার জন্য আমি দিলাম। তো চলো আমরা পরের যে স্লাইড আছে এখানে যাই। অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে দেখো এই যে অ্যালকেন, আমি এই অ্যালকেনটা পড়ানোর পরে এর যেই তোমার অ্যালকেনটা পড়ানোর পরে এর যতগুলো বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো তোমরা অনেকে ভয় পাও যে অনেক বিক্রিয়া কিভাবে মনে রাখবো। আমি প্রতিটা টপিক পড়ানোর পরে একটা সামারি দিয়ে দিব, একটা ম্যাপ এঁকে দিব। আমি স্টুডেন্ট যখন ছিলাম, অর্গানিক যখন পড়তাম আর কি, এসএসসি বা অ্যাডমিশন লেভেল পর্যন্ত আমি এভাবে একটা ম্যাপের মাধ্যমে এগুলো পড়তাম, তাহলে আমার মনে রাখতে সুবিধা হতো। আমিও তোমাদেরকে ওই সেম জিনিসটাই প্রোভাইড করব আমি যেভাবে পড়তাম। তো দেখো অ্যালকেনের যে ধর্ম, ভৌত ধর্ম, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভৌত অবস্থা কার্বন সংখ্যার উপর নির্ভর করে। যেমন কার্বন সংখ্যা 16 এর বেশি হলে একরকম, 4 থেকে 5 একরকম, 1 থেকে 4 একরকম, 5 থেকে 15 একরকম, আবার 16 থেকে বেশি হলে একরকম, এরকম হয়। এটাই এখানে লেখা আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে। কার্বন সংখ্যার পরিবর্তন হলে ভৌত অবস্থার পরিবর্তন হয়। 1 থেকে 4 কার্বন সংখ্যার সম্পৃক্ত হাইড্রোকার্বনের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে হয়, তাই এগুলো গ্যাসীয় হয়। মানে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যেই অ্যালকেন আছে এরা হচ্ছে গ্যাসীয় হয়। 5 থেকে 15 কার্বন সংখ্যার হাইড্রোকার্বন বা অ্যালকেন হচ্ছে এরা তরল অবস্থায় থাকে, এদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার থেকে বেশি। আর 5 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা মানে পেন্টেন, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 36.1 ডিগ্রি সেলসিয়াস, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা 16 থেকে বেশি হলে এগুলো কঠিন প্রকৃতির হয়ে যায়। এই যে এই কত কার্বন সংখ্যায় কি অবস্থায় থাকে এগুলো বিগত বছরে বোর্ডে এসেছে, আমি দেখাবো এই টপিকটা শেষ হলে, যখন কোশ্চেন সলভ করব আমি তখন দেখাবো এগুলো বোর্ডে এসেছে। রাসায়নিক ধর্ম দেখো, অ্যালকেন অনেকটাই রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, সাধারণ অবস্থায় অ্যাসিড, ক্ষারক, জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না। এছাড়া এরপরও এরা কিছু বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এই বিক্রিয়াগুলো আমরা পড়বো পরে। যেমন প্রস্তুতি দেখো, অ্যালকেনের প্রস্তুতি যদি আমরা বলি তাহলে অ্যালকেন হচ্ছে প্রস্তুত করা যায় তোমার কার্বন ডাই অক্সাইড থেকে। আমি আগে বলি ব্যাপারগুলো একটু খেয়াল করো। কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি করা যায় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে অ্যালকিন কিংবা অ্যালকাইন, মানে ইথিন বা ইথাইন বা এই ধরনের যে সকল অ্যালকিন বা অ্যালকাইন আছে এদের থেকে প্রস্তুত করা যায়। তারপর হচ্ছে জৈব অ্যাসিড থেকে বা RCOOH থেকে উৎপন্ন করা যায় ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায়। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কার্বন সংখ্যা কমে যায়,
এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম, অনেক সময় পরীক্ষায় আসে যে কার্বন সংখ্যা কমে গেছে এরকম একটা বিক্রিয়ার মাধ্যমে মানে তোমার দেখাতে হবে, তখন তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিতে হবে। তো এখানে দেখো আমি তোমাদের যদি একে একে বিক্রিয়াগুলো দেখাই, এই যে কার্বন ডাই অক্সাইড থেকে যে প্রস্তুত হয়, কার্বন ডাই অক্সাইড থেকে প্রস্তুত করার সময় এই কার্বন ডাই অক্সাইডের সাথে হচ্ছে 4 মোল বা 4টা এই যে হাইড্রোজেন যুক্ত হয়, একটা কার্বন ডাই অক্সাইডের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়, এখানে পরে মিথেন এবং পানি উৎপন্ন হয়। একটা কার্বন সংখ্যা ছিল, এখানেও একটা কার্বন সংখ্যাই আছে, কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হয়নি। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া কার্বন সংখ্যা কমে যায়। আর এখানে একটা প্রভাবক দিতে হবে, প্রভাবকটা হচ্ছে নিকেল প্রভাবক, আর টেম্পারেচার দিতে হবে 250°C। জৈব যৌগের বিক্রিয়ায় এই যে প্রভাবক এবং টেম্পারেচার এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রাখতে হবে তোমার। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন হচ্ছে বিক্রিয়া করে মিথেন এবং পানি উৎপন্ন হচ্ছে। পরে দেখো এই যে ইথিন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখান থেকে যখন আমরা উৎপন্ন করব, এক্ষেত্রে প্রভাবক হিসেবে থাকবে নিকেল 180°C থেকে 200°C। ইথাইনের ক্ষেত্রেও টেম্পারেচার এবং প্রভাবক সেম। এখন দেখো কিভাবে এটা হচ্ছে, এই যে হাইড্রোজেন যখন এটার সাথে বিক্রিয়া করবে তখন এই যে এই একটা বন্ড হচ্ছে ভেঙে যাবে। দ্বিবন্ধন যদি থাকে কোনো যৌগে, যেমন এখানে 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, এর মধ্যে একটা হচ্ছে শক্তিশালী বন্ড হয়, একটা দুর্বল বন্ড হয়। যদি ত্রিবন্ধন থাকে সেক্ষেত্রে একটা শক্তিশালী বন্ড হয়, বাকি 2টা দুর্বল বন্ড হয়। তাহলে এখানে একটা হচ্ছে শক্তিশালী বন্ড, একটা হচ্ছে দুর্বল বন্ড। এই হাইড্রোজেন যখন এসে যুক্ত হবে তখন এই দুর্বল বন্ডটা ভেঙে যেয়ে যুক্ত হবে, দুর্বল বন্ডটা ভেঙে যাবে, ফলে 2টা কার্বনেরই হচ্ছে একটা করে হাত ফাঁকা হয়ে যাবে। যেহেতু এই বন্ডটা আর এখন নেই, এই বন্ডটা যদি না থাকে তখন এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, তার সাথে হচ্ছে এই যে 2টা হাইড্রোজেন আসে 2 জায়গায় যুক্ত হয়ে যাবে, তখন এই যে ইথেন বা CH3 উৎপন্ন হবে। এরপর এই যে ইথাইনের ক্ষেত্রে যদি বলি, এখানে একটা শক্তিশালী বন্ড আর বাকি 2টা হচ্ছে দুর্বল বন্ড। তো যখন এই যে হাইড্রোজেন এসে যুক্ত হবে তখন ধরে নিলাম এই যে এই বন্ডটা আর এই বন্ডটা হচ্ছে ভেঙে যায়, ভেঙে গেলে তোমার হাত ফাঁকা হয়ে যাবে, এই কার্বনের 2টা হাত ফাঁকা হবে আর এই কার্বনের 2টা হাত ফাঁকা হবে। তো এখানে এসে একটা হাইড্রোজেন, এখানে এসে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। এখানে যে দুইটা H2 মানে 4টা হাইড্রোজেন ছিল, 4টা হাইড্রোজেন 4 জায়গায় যুক্ত হয়ে এই যে ইথেন উৎপন্ন হয়ে যাবে। এই ক্ষেত্রেও টেম্পারেচার হবে 180 থেকে 200°C। তো এই ব্যাপারগুলো একটু মুখস্থ রাখতে হবে। আর এগুলো কিভাবে সহজে পারা যায়, এই যে টেম্পারেচার গুলো আর কি মুখস্থ রাখতে হবে। আর বিক্রিয়া গুলো কিভাবে তুমি সহজে মনে রাখবে এটা আমি টপিকটা পড়ানোর শেষে বলে দিব। এখানে তোমার হচ্ছে এখন বিক্রিয়াগুলো বুঝো কিভাবে বিক্রিয়াগুলো হচ্ছে। এরপর এই যে এটা দেখো, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড এবং তাপের এই প্রভাবকটার উপস্থিতিতে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে। এটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। হ্যাঁ, এটা মূলত এই যে জৈব অ্যাসিড বা RCOH, এখানে হচ্ছে CH3COOH এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হচ্ছে CH3COONA উৎপন্ন হয়। তো এখানে তোমার ওই আগের বিক্রিয়াটা জৈব অ্যাসিড থেকে কিভাবে এটা উৎপন্ন হলো, এই যে এটা কিভাবে উৎপন্ন হলো জৈব অ্যাসিড থেকে, এটা দেখানো লাগবে না, তোমার এই বিক্রিয়াটা ডিরেক্ট দেখালেই হবে তখন। আর এটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দেবো সিকিউ সলভ করার সময় যে এটা কিভাবে লিখতে হয়, তখন তোমরা চাইলে জৈব অ্যাসিড থেকে যে বিক্রিয়া ওটা লিখতে পারো। এখানে দেখো এই যে CH3COONA বা সোডিয়াম ইথানয়েড, এই সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এই প্রভাবকের উপস্থিতিতে, একটা কার্বন সংখ্যা কমে যায়। এখান থেকে মনে রাখবে এই যে কণা এবং নাও, এই যে কণা আর নাও। এখান থেকে এই যে কণা আর নাও মিলে এই যে NaO নাও, এটা আর হচ্ছে এই যে কণা, এই দুইটা মিলে হচ্ছে Na2CO3 উৎপন্ন হয়, সোডিয়াম
একটা দুইটা, অক্সিজেন 3টা, আর কার্বন একটা, Na2CO3। এই সোডিয়াম কার্বনেটটা আলাদা হয়ে যায়, আর এই হাইড্রোজেনটা এই CH3 এর সাথে যুক্ত হয়ে CH4 বা মিথেন উৎপন্ন হয়। এরপর দেখো অ্যালকেনের যে বিক্রিয়া, অ্যালকেনের বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকেন হচ্ছে তোমার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আর দহন বিক্রিয়া করে। আমরা জানি যে অ্যালকেন খুবই রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এটা অতটা বিক্রিয়া দেখায় না, এটা জাস্ট হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এবং দহন বিক্রিয়া করে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তো অ্যালকেন যখন এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এখানে সূর্যালোকের উপস্থিতি বা ইউভি লাইট প্রয়োজন হয়। এখানে তুমি সূর্যালোকও লিখতে পারো এখানে, অথবা ইউভি অথবা সূর্যালোক যে কোনো একটা লিখলেই হবে। এখানে মিথেন দিয়ে দেখো উদাহরণটা দেয়া আছে। মিথেন যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইউভি বা সূর্যালোকের উপস্থিতিতে, তখন ক্লোরোমিথেন আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়, বা এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl বা হাইড্রোজেন ক্লোরাইড। এরপরে দেখো এই ক্লোরোমিথেনটা ফার্দার রিয়াকশন করবে ক্লোরিনের সাথে ইউভির উপস্থিতিতে, তখন ডাইক্লোরোমিথেন উৎপন্ন হবে। এরপর এটা যখন ডাইক্লোরোমিথেনটা আবার বিক্রিয়া করবে তখন ট্রাইক্লোরোইথেন হবে। এই ট্রাইক্লোরোইথেন যখন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এটা হচ্ছে টেট্রাক্লোরোইথেন হবে, টেট্রাক্লোরোমিথেন হবে। ইথেন না, ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। এখানে যদি ইথেন ইউজ করা হতো সেক্ষেত্রে ক্লোরোইথেন, ডাইক্লোরোইথেন, ট্রাইক্লোরোইথেন এরকম হতো। আচ্ছা, এই বিক্রিয়াটা দেখো, এখানে অবশ্যই তোমার এখানে সূর্যালোক বা ইউভি লিখতে হবে। ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে প্রতিটা ধাপেই। এখান থেকে বিক্রিয়া করে ক্লোরিনের সাথে এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন কমে একটা ক্লোরিন যুক্ত হবে, এবং যে হাইড্রোজেনটা অপসারিত হলো ওই হাইড্রোজেনটা আর এখান থেকে দুইটা ক্লোরিনের একটা ক্লোরিন যে এখানে যুক্ত হয়েছে, আর বাকি ক্লোরিনটা মিলে হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে এখান থেকে এইচ আর এখান থেকে ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এখানে যে হাতটা ফাঁকা হয় সেখানে একটা ক্লোরিন এসে বসবে, এবং একটা কম হাইড্রোজেন বিশিষ্ট এটা থেকে একটা কম হাইড্রোজেন বিশিষ্ট হচ্ছে যৌগ উৎপন্ন করবে যার সাথে ক্লোরিন যুক্ত থাকবে, যেমন ক্লোরোমিথেন। এরপরে সেম প্রসেস, এটার থেকেও একটা হাইড্রোজেন কমে যাবে, আরেকটা ক্লোরিন এসে অ্যাড হবে, তখন এই যে CH2Cl2, একটা হাইড্রোজেন কম একটা ক্লোরিন বেশি, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl সব জায়গায় উৎপন্ন হচ্ছে। এরপর এখান থেকে আরো একটা হাইড্রোজেন কমে যাবে, আরো একটা ক্লোরিন যুক্ত হবে, এবার এখান থেকে আরো একটা হাইড্রোজেন কমে যাবে, আরো একটা ক্লোরিন যুক্ত হবে, তখন টেট্রাক্লোরোমিথেন। আর যে দহন বিক্রিয়া বা অক্সিজেনের সাথে যে বিক্রিয়া বলেছিলাম, এখানে দেখো মিথেনের সাথে এই অক্সিজেন যখন বিক্রিয়া করে তখন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি আর তাপ শক্তি উৎপন্ন হয়। তো দেখো এই জায়গায় হচ্ছে আমরা এখন সিকিউ সলভে বিগত বছরগুলোতে এসেছে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, এই সিকিউ গুলো সলভ করব। যেমন এখানে যে সিকিউটা আছে রাজশাহী বোর্ড 24-এর এখানে বলেছে যে কার্বন ডাই অক্সাইড এর সাথে 4H2O বা 4 মোল হাইড্রোজেন যুক্ত হয়ে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250°C তাপমাত্রায় X উৎপন্ন করে এবং 2 মোল হচ্ছে পানি উৎপন্ন করে। এরপর এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে ক্লোরিন যুক্ত হয়ে 40°C তাপমাত্রায় A উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে। তো এখানে X থেকে হচ্ছে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুতি, X থেকে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুত সম্ভব কিনা, এই যে ঘ নাম্বারটা এটা আমরা পড়ছি। তো এখানে X কি, X হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে 4H2 এটা বিক্রিয়া করে X উৎপন্ন করে, যেটা হচ্ছে তোমার, যেহেতু কার্বন সংখ্যা একটা তার মানে এটা হবে মিথেন। এই যে দেখো এই বিক্রিয়াটা আমরা পড়েছিলাম, এই যে কার্বন ডাই অক্সাইডের সাথে 4H2 নিকেল প্রভাবকের উপস্থিতি 250°C টেম্পারেচার, এটা হচ্ছে Xটা কি মিথেন। এই মিথেন থেকে হচ্ছে মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন, তখন এই বিক্রিয়াটা দিয়ে দিলেই হবে। তাহলে এটা কিন্তু আমাদের পরের থেকে আসছে। আমরা এই যে সিকিউ সলভ করার সময় যেই টপিকটা আমরা পড়েছি ওই রিলেটেড প্রশ্নটা আমরা সলভ করব। এরপরে দেখো ময়মনসিংহ বোর্ড 23, এখানে বলেছে ডি, ই এবং জি তিনটি জৈব যৌগ
যাদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, CnH2n, CnH2n+1, COOH। CnH2n+2 এটা কি? CnH2n+2 এটা হচ্ছে অ্যালকেন, আর CnH2n+1 COOH এটা হচ্ছে জৈব অ্যাসিড। এই যে আমরা দেখেছিলাম একটা চার্টে, এই যে এই চার্টে দেখেছিলাম, এই যে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের জন্য CnH2n+1 COOH। তো এই কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি চাইলে জৈব অ্যাসিডও বলতে পারো বা কার্বক্সিলিক অ্যাসিডও বলতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এখানে দেখো কি বলেছে যে উদ্দীপকের জি থেকে ডি কিভাবে প্রস্তুত করা যায়। জি থেকে ডি, জি কি ছিল এখানে? জি ছিল CnH2n+1 COOH, মানে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। এখান থেকে হচ্ছে এটা যেহেতু n=2 বলেছে, n=2 তার মানে C2H5COOH, যেটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডের হচ্ছে তোমার সংকেত। তো n=2 হলে এটা হয় প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড থেকে CnH2n+2 n=2 হলে C2H6 বা ইথেন। প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুত করতে হবে। প্রোপানোয়িক অ্যাসিড প্রোপান তার মানে 3 কার্বন বিশিষ্ট, এখান থেকে প্রস্তুত করতে হবে ইথেন। ইথেন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে 3 কার্বন বিশিষ্ট যৌগ থেকে আমরা 2 কার্বন বিশিষ্ট যৌগে যাচ্ছি, কার্বন সংখ্যা একটা কমছে, তার মানে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হবে। তাহলে এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে করতে হবে। আচ্ছা, এটা আমি একটু পরেই দেখাচ্ছি। এরকম আরেকটা প্রশ্ন এসেছিল, একসাথে হচ্ছে আমি বিক্রিয়াটা লিখে দেবো। এরপর দেখো দিনাজপুর বোর্ড 23-এ যে আসে এটা আগে দেখাই। এই যে এই বিক্রিয়াটা, এখানে এই যে বিউটানোয়িক অ্যাসিড দিয়ে দেওয়া আছে। তো এটাও কিন্তু সেমই, তোমার ওই প্রশ্নের মতোই সেম, মানে এখানে শুধু একটা কার্বন কম দিয়ে বিক্রিয়াটা হবে। আমি এখানে এই যে একটা নমুনা দিয়ে দিলাম, এটা এই যে চট্টগ্রাম বোর্ড 23-এ ছিল এর সমাধান। এই যে CH3CH2 COOH হবে। এখানে এই যে প্রথমে যে তোমাকে বলছিলাম, এই যে CH3CH2 COONA কিভাবে উৎপন্ন হয় এই বিক্রিয়াটা এখানে বইয়ে দেয়া নেই। এই যে এই বিক্রিয়াটা হচ্ছে, এখানে তুমি চাইলে এই অ্যাসিড থেকে কিভাবে এই CH3COONA উৎপন্ন হলো এটা লিখে দেন হচ্ছে CH3COONA বা সোডিয়াম ইথানয়েড, এই সোডিয়াম ইথানয়েড থেকে মিথেন প্রস্তুত করতে পারো চাইলে আগে বিক্রিয়াটা লিখে। তো এই বিক্রিয়াটা আমি পরে আসছি। তাহলে তো বুঝতেই পারলে এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে, এটাও কিন্তু আমাদের পড়ার মধ্যে থেকেই এসেছে। এরপর দেখো এই যে দিনাজপুর বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23-এ কি বলেছে? CH3COONA প্লাস NaOH ক্যালসিয়াম অক্সাইড, তার মানে ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এখানে কার্বন সংখ্যা ছিল কয়টা? 2টা। পরে যে যৌগটা উৎপন্ন হবে এখানে একটা কার্বন তাহলে কমে যাবে, 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে, তার মানে মিথেন হবে। এই মিথেনের সাথে এই মিথেন কি বলেছে? এই মিথেনের সাথে হচ্ছে Na2CO3 উৎপন্ন হচ্ছে, আর উদ্দীপকের এই X এর সাথে সূর্যালোক বা ইউভি এর প্রভাবে ক্লোরিনের বিক্রিয়া, তার মানে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। এই যে এই বিক্রিয়াটা, এটা কিন্তু অনেকবার এসেছে বোর্ডে, সবগুলো বিক্রিয়াই অনেকবার এসেছে, যেমন এই বিক্রিয়াটাও কিন্তু অনেকবার আসছে। এর পরের কোশ্চেনটাও এই যে এই সেম বিক্রিয়া নিয়ে। তাহলে এই যে এই এক্স বা মিথেনের সাথে ইউভির প্রভাবকের উপস্থিতিতে বা সূর্যালোকের প্রভাবে হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া, এটা এই যে ক্লোরিনেশন বিক্রিয়াটা লিখে দিলেই হবে এই বিক্রিয়াটা। এরপর দেখো চট্টগ্রাম বোর্ড 23 এখানে কি বলেছে? চট্টগ্রাম বোর্ড 23-এ বলেছে যে বি যৌগ থেকে সি যৌগের সি এর সমগোত্রীয় শ্রেণী, বি থেকে সি এর, এটা থেকে এটা উৎপন্ন করতে হবে। এখন বি কি? C3H8O2, তাহলে C4H8O2, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমার জৈব অ্যাসিড হচ্ছে। এখান থেকে আমাদের CnH2n+2 মানে মিথেন উৎপন্ন, অ্যালকেন উৎপন্ন করতে হবে।
তাহলে এখানে দেখো এই যে, আচ্ছা তুমি আরেকটা ব্যাপারে কনফিউজড হতে পারো যে জৈব অ্যাসিডের ক্ষেত্রে তো আমরা CnH2n+1 COOH পড়েছিলাম, তো এখানে CnH2n কেন? এখানে এই যে CnH2n+1 COOH, ওইটাকে যদি লিখি আমরা, এই যে দেখো এই যে CnH2n+1 COOH ওই ফরম্যাটেই আছে। এখানে কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তার দ্বিগুণ আছে। দেখো এখানে 4টা কার্বন আছে, 1 2 3 4, আর হাইড্রোজেন আছে 3টা 5টা 7টা 8টা, আর অক্সিজেন আছে 2টা, এই যে C4H8O2। তাহলে এটা থেকে হচ্ছে আমাদের অ্যালকেন উৎপন্ন করতে হবে। তাহলে জৈব অ্যাসিড থেকে অ্যালকেন কিভাবে যাওয়া যায়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। এই বিক্রিয়াটাই আমরা এখন লিখব। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই যে আমরা এই জৈব অ্যাসিড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আমরা এটা হচ্ছে সোডিয়াম বিউটানোয়েট উৎপন্ন করব। এই সোডিয়াম বিউটানোয়েটের সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। এখানে হচ্ছে Na2CO3 উৎপন্ন হবে, সেই সাথে হচ্ছে CH2CH3 এটা উৎপন্ন হবে, যেটাই আমাদের কাঙ্ক্ষিত যৌগ, এই যে সি যৌগ, সি এর সমগোত্র শ্রেণী মানে অ্যালকেন, এটাই আমাদের অ্যালকেন। আর এখানে আমি কি বলেছিলাম, এই যে কণা এবং নাও এই দুইটা মিলে Na2CO3 উৎপন্ন করবে। মানে এখানে তুমি সহজে মনে রাখতে পারো Na2CO3 উৎপন্ন করবে, Na 2টা, অক্সিজেন 3টা, কার্বন 1টা, এটা উৎপন্ন করবে আর এই অ্যালকেনটা উৎপন্ন করবে। এই যে এটা দেখো অ্যালকেনের ম্যাপ, এর মাধ্যমে হচ্ছে তুমি এই পুরো যে অ্যালকেন আছে এটা মনে রাখতে পারবে, এই জাস্ট এই একটা পৃষ্ঠা মনে রাখার মাধ্যমে। কিভাবে দেখো, এই শুধু এইটা মেমোরাইজ করে রাখবে যে কোনটা থেকে কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে, কি প্রভাবকের উপস্থিতিতে হচ্ছে, জাস্ট এটা মনে রাখবে। CH3 CH2 COONA, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড তাপ এর উপস্থিতিতে হচ্ছে এই যে অ্যালকেন উৎপন্ন হচ্ছে। সেমভাবে ইথেন থেকেও অ্যালকেন উৎপন্ন হচ্ছে, ইথাইন থেকেও অ্যালকেন উৎপন্ন হচ্ছে, প্রভাবকগুলো মনে রাখবে। কার্বন ডাই অক্সাইড থেকেও অ্যালকেন উৎপন্ন হচ্ছে, প্রভাবকগুলো মনে রাখবে। তো এই কার্বন ডাই অক্সাইড থেকে হচ্ছে এই যে মিথেন বা CH4 উৎপন্ন হচ্ছে। আর এখানে 2টা কার্বন ছিল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়েছে। এখানে 3টা কার্বন ছিল, যেহেতু এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, একটা কার্বন কমে যাবে, কমে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট এই অ্যালকেনটা উৎপন্ন হবে। এরপর এই অ্যালকেনের সাথে হচ্ছে আমরা অক্সিজেনের বিক্রিয়াও ঘটাতে পারি, আর হচ্ছে ক্লোরিনের বিক্রিয়াও ঘটাতে পারি। ক্লোরিনের বিক্রিয়া ঘটালে এই যে ক্লোরিনেশন বিক্রিয়া হবে, CH3Cl, আবার ক্লোরিন দিলে CH2Cl2, আবার ক্লোরিন দিলে হচ্ছে UV, আবার যদি আমরা ক্লোরিন দেই তখন হচ্ছে UV ক্লোরিন দিলে হচ্ছে CCl4 উৎপন্ন হবে। আর অক্সিজেনের সাথে দহন বিক্রিয়াটা তো আমরা একটু আগে দেখলামই, এই যে এটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, এই বিক্রিয়াটা হবে। তো এখানে এই যে MCQ গুলো দেখো, যে সোডিয়াম প্রোপানয়েটের সাথে সোডালাইমের বিক্রিয়ায় কোন হাইড্রোকার্বনটি উৎপন্ন হয়? এখানে উৎপন্ন হয় হচ্ছে C2H6। এটা কিন্তু আমরা পড়েছি, তো আগে বিক্রিয়াটা পড়েছি। এরপর দেখো RCOONA প্লাস NaOH, এখানে ক্যালসিয়াম অক্সাইড তাপের উপস্থিতিতে আমরা একটা অ্যালকেন পাচ্ছি। আরটা কি CnH2n+1, যেখানে N = 4, তার মানে C4H9, COONA। তাহলে কার্বন সংখ্যা 4টা আর একটা 5টা, 5টা থেকে 4টা হচ্ছে কিন্তু। এই লবণটার নাম কি? লবণটার নাম এই যে CH3 CH2 CH2 CH3, যেহেতু 4টা ছিল এখানে আছে 5টা, তাহলে 5 কার্বন বিশিষ্ট, তাহলে এটা হবে হচ্ছে সোডিয়াম 5 কার্বন বিশিষ্ট পেন্টানয়েড। সোডিয়াম আর 5 কার্বন বিশিষ্ট, তাই পেন্টানয়েড, সোডিয়াম পেন্টানয়েড, উত্তর হবে গ। এরপর সাধারণ তাপমাত্রায় কোনটি তরল, এটা জানতে চেয়েছে। সাধারণ তাপমাত্রায় তরল হচ্ছে C6H14। C6H14 এটা সাধারণ তাপমাত্রায় তরল, এটা কিন্তু আমরা দেখেছিলাম ভৌত ধর্মে, এটা বিভিন্ন বোর্ডে আসে, এটা বলেছিলাম। স্বাভাবিক অবস্থায় কয়টি অ্যালকেন সদস্য গ্যাসীয় অবস্থায় থাকে? এর উত্তর হবে 4। এটাও কিন্তু ওই একটা প্যারা থেকেই এসেছে। CnH2n+1 COONA প্লাস NaOH বিক্রিয়া করে X আর Na2CO3 উৎপন্ন করে। এখানে N এর মান হচ্ছে 2, তার মানে C2H5COONA।
এখানে n এর ভ্যালু 2, তার মানে 2টা কার্বন আছে, এখান থেকে যেটা উৎপন্ন হবে এটা হচ্ছে 1 কার্বন বিশিষ্ট হবে। তো এখানে এই যে 2টা কার্বন আছে, এখানে একটা, টোটাল হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বন থেকে একটা কার্বন কমে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট হবে, যেটা আসে হচ্ছে C2H6। হ্যাঁ, এখানে যদি n ইকুয়াল 3 হতো তাহলে 3 1 4, 4 থেকে একটা কমে এখানে 3 কার্বন বিশিষ্ট হতো। এরপর এই যে CH3COONA এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করে মিথেন আর এ উৎপন্ন করবে, এই বিক্রিয়াটির নাম কি? এটা হচ্ছে এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কারণ কার্বন সংখ্যা কিন্তু কমে গেছে, এখানে ছিল 2টা কার্বন, এখানে একটা কার্বন, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখানে এই এক্স যৌগটি কি? এখানে এটাও ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কয়টা ছিল? 1 2 3টা ছিল কার্বন, তাহলে এটা কমে হচ্ছে 2টা কার্বন হয়ে যাবে, আর তাহলে এই এক্স যৌগটি হবে হচ্ছে C2H6। তো এর পরের পার্ট হচ্ছে আমরা পরের দিন পড়বো। আমি টোটাল 3টা। ক্লাসটি তোমার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ইউটিউব চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেওয়ার অনুরোধ রইল।